ইংরেজি গ্রামারের ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস এইটা। তো এই ক্লাসটাতে যারা যারা জয়েন করেছো তাদের প্রথম কথা বলি, খাতা পেন নিয়ে রেডি হও। প্রত্যেক ক্লাসেই বলি, যে কোনো ক্লাসেই আমি বলি যে আমার ক্লাস করতে গেলে সবসময় খাতা এবং পেন সঙ্গে নিয়ে বসো, অনেক কিছু নোট করবার থাকবে সেখানে। আর এই ক্লাসটাতে ঠিক আগের ক্লাসে যেটা বলেছিলাম, অন্যান্য ক্লাসগুলোতেও যা বলি, সেটা কি যে গ্রামারের একদম গোড়া মানে ভিত থেকে, যেমন ইট গেথে গেথে একটা বাড়ি তৈরি হয়, আমি ঠিক সেইভাবে ওঠানোর চেষ্টা করছি, তৈরি করবার চেষ্টা করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই প্রসঙ্গে মানে এই গ্রামার বা এই ক্লাস বাদে এই প্রসঙ্গ ছাড়া একটা কথা তোমাদের, দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে কেউ কেউ আমার নাম জানতে চাইছো, তাদেরকে এইটুকু বলবো যে আমার নাম জানতে চাইছো বা যারা নাম জানতে চাইছো তারা তার মানে আমার ক্লাসটা পুরো দেখছো না, মন দিয়ে শেষ পর্যন্ত দেখছো না। তার কারণ আমার প্রত্যেক ক্লাসেই আমার নাম আমি জানাই, তো সেক্ষেত্রে ক্লাসটা পুরো দেখা হচ্ছে না। তো আমার ক্লাসটা পুরো দেখো। অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেলে অনেক কিছু দেখা যায়, সেই চ্যানেলেও তোমরা দেখতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার ক্লাস দেখলে মন দিয়ে পুরোটা দেখো। এইটা একটা শর্ত। কেন শর্ত? কাদের জন্য? আমার জন্য না, তোমার যদি ভালো, আমি চেষ্টা করি তোমাদের ভালো শেখানোর, আর তোমার যদি ভালো শিখতে হয় তাহলে পুরোটা দেখো। আমার এখানে মানে বিভিন্ন রকম নেই, গ্রাফিক্স নেই চ্যানেলের মধ্যে, এটা এসে গেল সেটা এসে গেল, মিউজিক বেজে উঠলো না, আমার ক্লাসে এ সমস্ত নেই। আমি যেন তোমাদের বাড়িতে তোমার সামনে বসে আছি, গল্প করছি, গল্প করতে করতে কিছু শেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকে ক্লাসে আসল প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে যে আমি এর আগের ক্লাসে শিখিয়েছিলাম বাক্যর প্রকার কত রকমের হয়। তার আগে একটা জিনিস বলি, কিভাবে শেখাচ্ছি জিনিসটা। একটি বাক্যকে যদি ধরা হয় এরকম, I go to school, তাহলে আমি এর আগে শিখিয়েছিলাম যে এই আই আর গো, এখানে শিখেছিলাম এই আই হচ্ছে নাউন, এই সরি আই হচ্ছে প্রোনাউন, গো হচ্ছে ভার্ব, গেল। তাহলে বাক্যে মেন জিনিস যেটা লাগছে সেটা কি? সেটা হচ্ছে, সেটাও শিখিয়েছিলাম, সেটা দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব, এ দুটো মেন, এ দুটো লাগবেই। তার সঙ্গে যেটা লাগে কখনো কখনো আরেকটু বেশি ভাব প্রকাশ করানোর জন্য, সেটা কি লাগছে? অবজেক্ট। বাক্যটার সঙ্গে অবজেক্ট। বাংলাতে কি শিখিয়েছিলাম? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যে কাজ করাটা, আর অবজেক্ট মানে কর্তা যে কাজটিকে করছে সেই কাজটা। যেমন আই গো টু স্কুল, আই হয়ে গেল সাবজেক্ট, গো হয়ে গেল তোমার ভার্ব, এটা লিখে দিয়েছি ভার্ব, আর এইটার মধ্যে অবজেক্টটাকে স্কুল, যে কর্তা কোন কাজটা করছে, না স্কুল যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুল যাচ্ছে, ওইটা হচ্ছে অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখো, এই পুরো বাক্যটার মধ্যে যদি আমি অবজেক্টের অংশটাকে নাও রাখি, এর আগে আমি বুঝিয়েছি কিছু কিছু ধরনের বাক্য থাকে যেখানে অবজেক্ট না হলে বাক্যের ভাবটা বোঝানো যায় না। আবার কিছু কিছু বাক্য থাকে যে শুধুমাত্র বাক্য মানে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দিলেই কিন্তু মনের ভাবটা ঠিকঠাক বোঝাতে পারছো। এবার দেখো, এইখানে এইটা লিখতে গিয়ে আমাকে কি লিখতে হয়েছিল? আই গো কথাটা যদি শুধুমাত্র বলি আমি যাই, ব্যাস আমার কিন্তু একটা মনের ভাব প্রকাশ হচ্ছে, মানে ওটাও একটা বাক্য। তার মানে ওখানে কি থাকলো? সাবজেক্ট প্লাস ভার্ব, ব্যাস। এর সঙ্গে যদি আমি যোগ করছি স্কুল, স্কুল কোথায়, এই যে জায়গাগুলো আসছে, এখানে যে টু বসলো, কখনো কখনো তোমরা অনেক সময় ইংরেজি পড়তে পড়তে খেয়াল করেছো ইন, অ্যাট, অ্যাবভ, ইনটু, এই যে ব্যাপারগুলো আছে, এটা কি বলেছিলাম? প্রিপজিশন শিখিয়েছিলাম। তাহলে এই প্রিপজিশনের
ডিটেলটা আমি করিনি ক্লাস এখনো। কেন করিনি? যে আমি আগে যদি বাক্যের এই অংশ পর্যন্ত বুঝতে পারি, মানে আই গো অব্দি আমি তৈরি করতে পারি, তারপরে কিন্তু আমি অবজেক্টে জুড়তেই পারবো। আই গো টু স্কুলের জায়গায় আই গো টু কলেজ, এটা আমি লিখতেই পারবো। আই গো টু কলেজটা আমি লিখতেই পারবো। তেমনি আই গো এর জায়গায় যদি আমি আই প্লে লিখে দিই, মানে আমি খেলি, তাহলে আমি খেলি যদি আমি লিখতেটা শিখে যাই, তাহলে এর সঙ্গে আমি যোগ করে দিতেই পারবো ফুটবল। মানে অবজেক্টকে আমি জুড়তেই পারবো, সমস্যা হবে না। তাহলে আজকে আমি শিখবো কি? শিখবো যে বাক্যটা আমরা এর আগের অন্যান্য ক্লাসগুলোতে একটু দেখো, তোমরা পিছনের ক্লাস বারবার করে তোমাদেরকে দেখতে অনুরোধ করি, এই জন্যে যে তোমরা যদি পিছনের ক্লাস দেখে ক্লাস দেখো তবে তোমাদেরকে নতুন ক্লাস দেখতে সুবিধা হবে। নাহলে আন্দাজে হঠাৎ করে আচমকা একটা কি বলছে, মাথা গুলিয়ে যেতে পারে, একটু কিছু বুঝতে পারছি না। ভালো কথা, তার জন্য পিছনের ক্লাস দেখে 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 করো, দেখবে অনেক সুবিধা হবে। খাতা পেনে নোট করো। এবার যেগুলো কথাগুলো বলবো মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে একটা কথা যখন আমরা বলি তখন কিভাবে বলি? আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি। চলো দেখি কিরকম। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি বা আমি যাচ্ছি, তারপর আমি গিয়েছি, আর আমি যাব। এইগুলো বেশিরভাগ ব্যবহার হয়, এ বাদেও নানান রকম ব্যবহার হতে পারে, কিন্তু আসলটা কি? এই যে বাক্যটার মধ্যে আমি, দেখো আমি, এইটা হচ্ছে কর্তা, সাবজেক্ট, আর এর মধ্যে একটা ভার্ব আছে। সেটা কোনটা? মেন ভার্বটা হচ্ছে এখানে কি? যাওয়া। যাওয়াটা হচ্ছে মেন ভার্ব। এই যাওয়া কথাটা কত রকম ভাবে পাল্টে যাচ্ছে এবং কেন যাচ্ছে? যাওয়া কথাটা পাল্টে যাচ্ছে টাইম অনুযায়ী। খেয়াল করো, আমি যাই এটা একটা সাধারণ, মানে আমি যেন এখন যাই, মানে এটা হচ্ছে বর্তমান কাল। এখন এখন যে কাজগুলো হয় বা হচ্ছে, এই মুহূর্তে এখন এখন যে কাজগুলো হয় বা হচ্ছে বা হয়েছে, সেইটা হচ্ছে বর্তমান কাল। ঠিক আছে? যেমন এই যাচ্ছি, এটাও বর্তমান কাল। আমি গিয়েছি, এটাও বর্তমান কাল। কিন্তু আমি গিয়েছিলাম, সেটা তো এখনকার নয়। যাওয়া কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যে সেটাকে কি বলা হচ্ছে? অতীত কাল। অতীত কাল, যাওয়া কাজটা কমপ্লিট হয়ে গেছে, 1 মিনিট আগে হলেও হয়ে গেছে। আর আমি যাব, কাজটা হয়নি এখনো, 1 মিনিট পরে হলেও সেটা হবে, হয়নি, শুরুই হয়নি সেটা। এইটা মাথায় রাখো, কাজটা শুরুই হয়নি।
আর অতীতটা কি, কাজটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, 1 মিনিট আগে হলো, 10 বছর আগে হলো, 5000 বছর আগে হলো, কাজটা কমপ্লিট, ওটা হয়ে গেছিল, এরকম। তাহলে এই বাক্যগুলোর মধ্যে এই অতীতকালেও কিন্তু এরকম আসতে পারে যে আমি গিয়েছিলাম, লিখেছি তো, আমি যাচ্ছিলাম, এটাও হতে পারে, আমি যাচ্ছিলাম। এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, এই ওয়ার্ডগুলো কিসের ওপর ডিপেন্ড করলো বলো তো তোমরা? টাইম, সময়। এবং এই সময়, ক্রিয়া, এই যে ক্রিয়াটা পাল্টাচ্ছে, দেখো আমিটা কিন্তু পাল্টায়নি, এখানে আমির জায়গায় তো অন্য কিছু হতে পারতো, ইউ হতে পারতো। উচ্চারণটা কিরকম হয়ে যেত সেক্ষেত্রে? তুমি যাও। আমির জায়গায় আমি গিয়েছিলাম, এর জায়গায় তুমি গিয়েছিলে। তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছ, তুমি গিয়েছো। সে বলে কি হয়? সে গিয়েছে, সে যাচ্ছে। দেখো, 1 সেকেন্ড একটু হোল্ড করো, আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে কোনোভাবে। ঠিক আছে। তো এইটা যেটা হয়েছে, কি বলছিলাম, যে এই যে চেঞ্জ হচ্ছে কথার, আমরা কথা বলবার যে রীতিটা চেঞ্জ হচ্ছে, এটা বাংলাতেও যেমন হয়। তাহলে বাংলাতে যদি আমরা ভাব প্রকাশটা, কোন টাইমটা বোঝানোর ক্ষেত্রে কোনো কথা, মানে কি বলবো, ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রিয়াটার ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রিয়াটার যে শব্দ বা সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে সময় পাল্টে গেলে। বর্তমানকালে যাই, অতীতকালে হয়ে গেল গিয়েছিলাম, ভবিষ্যৎকালে হয়ে গেল যাব, খাবো, খেলবো, লিখবো। বর্তমানকালে খাই, লিখি, যাই, এরকম। অতীতকালে গিয়েছিলাম, খেলেছিলাম, এরকম ভাবে বলি। তাহলে কোনটা চেঞ্জ হয়? এই পাশের এই সাবজেক্টটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু টাইমের সঙ্গে সাবজেক্টটা কিন্তু খুব একটা কিছু চেঞ্জ করছো না বাক্যের টাইমটাকে, নির্দিষ্ট একটি অংশকে বোঝাতে গেলে একই লোকটার সম্বন্ধে যদি দুরকম সময় দুরকম কাজ বোঝাতে যাও, তাহলে কোনটা চেঞ্জ হয়? চেঞ্জ হয় হচ্ছে ভার্বটা। এই যে পাশে যেটা রয়েছে, ভার্বটা চেঞ্জ হয়। এই যাই, গিয়েছিলাম, যাব, এইগুলো চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়াটা তাহলে কি বলছে? ক্রিয়ার সময়ের পরিবর্তন, তাকেই বলছে ক্রিয়ার কাল বা টেন্স। খুব কঠিন? কঠিন না, সহজ ভাবে বুঝতে পারলে সবটাই সহজ। চলো এবার আমরা দেখব টেন্স। আমি এর আগে বলেছি কত প্রকার, তাও আজকে একবার দেখে ফার্স্টটায় ঢুকব। এখন এই ক্রিয়ার কাল, যখন আমরা কথা বলবো, মনের ভাবটা প্রকাশ করব, তখন যদি আমরা ক্রিয়ার কালকে বা সময়কে নির্দিষ্ট করে বলতে না পারি, তাহলে কিন্তু আমরা একটি নির্দিষ্ট কাজকেই আমরা ঠিকভাবে বোঝাতে পারবো না। একটি মানুষ ধরা যাক অফিসে চলে গেছে সকালবেলা, তাকে যদি বলা হয় যে অফিসে যাবে, পুরো দিনের হয়তো একটা বিরাট বড় কেলেঙ্কারি ঘটে যেতে পারে। একটা মানুষ সুস্থ হয়ে গেছে, হয়তো হসপিটালে গেছিল, সুস্থ হয়ে বাড়ি এসে এখন রয়েছে, তাকে বলা হয় যদি যে সে হসপিটালে যাবে, ব্যাপারটাই উল্টো হয়ে গেল। ঠিক সময়ের ঠিক কাজটিকে ব্যাখ্যা করবার জন্য প্রয়োজন হচ্ছে কি? ক্রিয়ার কালের সঙ্গে আমাদের উচ্চারণের যেমন তফাৎ হয়, ইংরাজিতে আমরা যেমন এখানে বললাম যে খাবো, খাই, গিয়েছিলাম, ইংরাজিতে কিছু টেকনিকের দরকার পড়ে ওইখানে, ওইটা বোঝানোর জন্য,
জাস্ট ভার্বের সঙ্গে কিছু টানিকুড়ি, ব্যাস। দেখো এগুলোকে যদি আলাদা আলাদা ভাবে আমরা বুঝে নিই তাহলে খুব সুবিধা লাগবে। প্রথমে জানি টেন্স কত রকমের, সেটা তো দেখে নিলে, আরেকবার লিখে দিচ্ছি। তাহলে ক্রিয়ার কাল কত রকমের? টেন্স। টেন্স কত রকমের? এক হচ্ছে প্রেজেন্ট, দুই হচ্ছে পাস্ট, তিন হচ্ছে ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীত কাল। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। ক্লিয়ার হলো? এই যে তিনটে রূপের প্রত্যেকটার চারটে করে রূপ আছে, প্রত্যেকটারই চারটে করে রূপ আছে। তাহলে সেটাকে একটু দেখে নি কিরকম সেটা। কেন এই চারটে করে রূপ আছে বলো তো? একটু আগে কিন্তু বাংলায় উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। বর্তমান কালেই ঘটছে একটা কাজ। ধরো আমি খাই, সাধারণভাবে খাই, তারপরেই হয়ে গেল আমি খাচ্ছি। কাজটা কি শেষ হয়ে গেছে? না, কাজটা চলছে তখনও। আবার কাজটা তোমার অতীতে হয়ে গেছে তেমন না, কাজটা চলছে, মানে সেটাও বর্তমান কাল। আবার আমি খেয়েছি, মানে সবে কাজটা শেষ হয়ে আমি তখনও খাওয়া ছেড়ে উঠিনি, এরকম একটা রেশ রয়ে গেছে। আমি খেতে থাকছি, মানে খাওয়া কাজটা আমার চলছে তখন। তাহলে এই চার রকম ঘটনাই কিন্তু ঘটলো বর্তমান কালে। ঠিক আছে? এই চারটে ঘটনাই আমার বর্তমান কালে ঘটলো। আচ্ছা, এই কাজটা বর্তমান কালে তো ঘটলো, তাহলে অতীত কালেও এইরকম এরকম চারটে ভাবে ভাগ করে কথাগুলো বেরোয় আমাদের। যে আমি খেয়েছিলাম যেমন বলি, আমি খাচ্ছিলাম বলি, তেমনি অতীতের এই পারফেক্টের জায়গাটায়, পারফেক্ট পরে আসছি, অতীতের এই যে কাজটা সবে শেষ হয়ে তার রেশ চলছিল, সেটা কিভাবে আমরা বলি? আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেন চলে গেছি, এরকম ভাবে বলি। দুটো কাজের মধ্যে তুলনা করেও অনেক সময় কথা বলি। তাহলে এইগুলো আমরা কিভাবে বুঝবো যে কোন টাইমে কোন কাজ হচ্ছে? সেটা যখন শিখে নিতে পারছো, আর তার সঙ্গে যখন ওই অবজেক্ট তৈরি করব, অবজেক্টের আগে প্রিপোজিশন বসাতে শিখে যাবে, বাক্য তৈরি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। আজকে তোমাদের যেটা শেখাবো, হ্যাঁ ওটা আগে দেখিয়ে নি, ভাগগুলো কি কি। দেখো প্রত্যেকটারই কিন্তু চারটে করে ভাগ থাকছে, ঠিক আছে? যেমন এই পাশটা লিখছি আমি, ধরো এইভাবে লিখি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনজনেরই কিন্তু চারটে করে রূপ আছে। এই তিনজনেরই চারটে করে রূপ পাওয়া যায়। কি সেই রূপ? প্রথমটাকে বলা হচ্ছে সাধারণ বর্তমান। এই যে খাই, যাই, খেলি, এইগুলো সাধারণ বর্তমান, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, এটাকে এই তিনজনকেই তো এইভাবে লিখছি, ইনডিফিনাইট টেন্স। সাধারণ কাল, ঠিক আছে? তাহলে প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্টের জায়গায় পাস্ট ইনডিফিনাইট, ফিউচারের জায়গায় ফিউচার ইনডিফিনাইট। প্রত্যেকেরই বলেছি চারটে করে অংশ থাকছে। এরপরে কি বললাম? একটা কাজ চলছে, সেই কালে সেই কাজটা চলছে। অতীতকালে একটা কাজ চলছে, মানে কি আমি খেলছিলাম, কাজটা চলছিল। আমি খেলেছিলাম আর আমি খেলছিলাম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, মাথায় রাখো। আমি খেলেছিলাম আর আমি খেলছিলাম, আমি খাই আর আমি খাচ্ছি,
দুটোর মধ্যে তফাৎ আছে। খেয়াল করো, এই উচ্চারণগুলো মাথায় রাখতেই হবে গেঁথে গেঁথে। কি? জাস্ট ওই উচ্চারণেই তুমি বুঝতে পারবে ওটা কোন কাল। আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি খাই, তিনটে উচ্চারণ আলাদা, ভাবটা একটা, খাওয়া। যাই হোক, যেটা বলছি পরেরটায় আসছি। পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট, যে কোনো প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে পারফেক্ট। এটা কি? এটা হচ্ছে ঘটিত, মানে সবে কাজটা শেষ হয়েছে, বাট ওটা তখনও বর্তমান রয়েছে। আমি খেয়েছি, এমন বলতে পারছি না যে আমি খেয়েছিলাম, আমার খাওয়া হয়ে গিয়েছিল, এরকম বলতে পারছি না। ঠিক আছে, মানে আমি খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুমি খেলেছো? হ্যাঁ আমি খেলেছি। এই কথাও বলি, এইটা হচ্ছে পারফেক্ট। আর তোমাদের ভার্বের যে লিস্ট পড়িয়েছি, সেই ভার্বের লিস্টে কি পড়িয়েছিলাম? তিনটে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এই যে পারফেক্ট টেন্সটা বললাম, এই ঘটিত, মানে সবে সবে কাজটা শেষ হয়েছে, সেখানে মাথায় রাখবে এই যে ওই ভার্বের তিনটে ফর্ম পড়িয়েছি, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, এইগুলো শিখিয়েছি আগের ক্লাসগুলোতে। ভার্বের লিস্ট 3 নম্বর ফর্মটা লাগবে, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। সেই জন্যই ওই ক্লাসটা আগে করিয়ে নিয়েছি। তাহলে বুঝতে পারছো, আমি সাধারণত যে নর্মাল যেরকম বই যেরকম এগোয় সেইভাবে কিন্তু করছি না। তোমাদের যেভাবে জুড়ে জুড়ে বাক্যটাকে তৈরি করতে কোনটা পরে কোনটা করলে সুবিধা হয়, আমি সেইভাবে ক্লাস করাচ্ছি। এবার চলো, পারফেক্টের পরে কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? ওই পারফেক্ট যেটা ঘটিত সেটা আবার খানিকক্ষণ ধরে যেন চলছে, সেটা যখন উদাহরণ সহকারে ওই অংশগুলো করাবো সেটা বুঝবে। মূলত জেনে রাখবে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ বাক্যগুলোতে এই তিনটে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সটা বেশি ব্যবহার হয়। তার মধ্যে আবার তোমার ফিউচার পারফেক্টের ব্যবহার একটু কম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার আরো কম। সেগুলো যখন করাবো উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। আজকে আর একটা কথা তোমাদেরকে বলবো, যে কিসের জন্য আমি বাক্যটা আগে করিয়ে নিলাম, বাক্যের প্রকারভেদটা আমি আগে করালাম। তার কারণ হচ্ছে, বাক্য কত রকম আমরা শিখলাম বলো? বাক্য 5 রকম। অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য, বর্ণনামূলক বাক্য। আমি যাই, তার নাম হচ্ছে অমুক, কলকাতা একটি ভালো শহর, আমার স্কুলের নাম এই, এগুলো সাধারণ বাক্য। এরপরে শিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। সেটা কিরকম? তোমার নাম কি? তুমি খেয়েছো? তুমি বাড়ি গিয়েছো? তোমার স্কুলের নাম কি? নানান প্রশ্ন, যা প্রশ্ন হতে পারে, জিজ্ঞাসার চিহ্ন যে বাক্যের পরে থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি? তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা, এই ওখানে যাও, ওখানে বসো, গো দেয়ার, শাট দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর। এটাও যেমন তেমনি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও না দয়া করে। এই আদেশ, অনুজ্ঞা, অনুরোধ করা, এই বাক্যগুলো কোনটা? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য। এরপরে কি আসছে? অপটেটিভ সেন্টেন্স, ঈশ্বর তোমার ভালো করুক, তুমি খুব বড় মানুষ হও, এই সমস্ত, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক, এরকম এরকম যে উইশ করা যেগুলো হয়, নানান রকম আছে, অসংখ্য উদাহরণ দিয়ে সেই ক্লাসে দেখিয়েছি। এখন এই
বলতে গেলে তো সব উদাহরণ সবসময় মাথায় আসে না, যতগুলো আসে ততগুলো বলি। ওই জন্য কি করেছি, আলাদা একটা স্ক্রিন রেকর্ড দিয়ে একটা ক্লাস সবসময় সবকটার সঙ্গে আমি রেখেছি, যাতে একটু বই থেকে বেশি উদাহরণ দিয়ে তোমাদেরকে সেইগুলোই আর একটু দেখাতে পারি। এরপরে কি, অপটেটিভ হয়ে গেল এক্সক্লামেটারি, হায় হায় লোকটা মারা গেল, বা হুররে আমরা খেলা জিতে গেছি, এই ধরনের বাক্য। একটা কথা মাথায় রাখো, এই যে টেন্স দেখছো, প্রতিটি টেন্সেই তার মানে এই ধরনের বাক্য থাকবে। এবং আর কি থাকবে, আর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে, আচ্ছা এখানটা এটা লিখে দিই যে বাক্য ক প্রকার, বাক্য 5 প্রকার, এটা শিখেছি আমরা, ওটা শিখেছি। আর কি শিখেছি, মূল বাক্য, বাক্য মূলত ক প্রকার, বাক্য মূলত 2 প্রকার। কি কি বাক্য, এই তলাটায় লিখলে দেখতে পাবে কিনা জানি না, ঠিক আছে। আর বাক্য প্রধানত 2 প্রকার। কি কি, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মানে কি, আমরা হ্যাঁ সূচক বাক্য আর না সূচক বাক্য। প্রত্যেকটা বাক্যেই কিন্তু এই অ্যাসার্টিভ থেকে শুরু করে যে 5 রকম বাক্য আছে, প্রত্যেকটা বাক্যেই আগের ক্লাসে দেখিয়েছি, প্রত্যেকটাতেই হ্যাঁ সূচক বাক্য আছে, আবার না সূচক বাক্য আছে। এই যে টেন্সের ক্ষেত্রেও যখন মানে আমরা কথা বলি, তখন তো হ্যাঁও বলি আবার নাও বলি, প্রশ্নও করি আবার সাধারণ কথাও বলি। এই দিয়েই কিন্তু টেন্সটা শিখবো। আজকে জাস্ট টাচ করে দিচ্ছি, কোনটা দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে। এই যে টেন্সের আমি ঢুকলাম, এর ডিটেল ক্লাস কিন্তু আমি আবারও করতে থাকবো, এবং তোমাদের যতক্ষণ না ডাউট ক্লিয়ার হবে, যতক্ষণ না জিনিসগুলো একেবারে সড়গড় হবে, আমি করতেই থাকবো। তোমরা তোমাদের ডাউট গুলোকে জানাবে। আমার নাম জানার চাইতে পড়াটা জানো, সেটা ভালো হচ্ছে কিনা সেটা দেখো, প্রত্যেককে বলছি। এবার দেখো, প্রথম পার্ট কি, বর্তমানকাল, তার আবার সাধারণ বর্তমানকাল শিখবো। এগুলো নোট করবে, আমি পরবর্তীতে এটার একবারে আলাদা পুরো এই অংশটা টেন্সের এখান থেকে যে শুরু করছি, এটার একটা লম্বা ক্লাস, একটা ক্লাস নিয়ে টোটালটা করাবো। কিন্তু আগে তো পার্ট গুলো শেখো, তবে তো সেই অবধি যেতে পারবে। পার্ট কি, ফার্স্ট পার্ট কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা আমি জাস্ট টাচ করছি আজকে। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা অনেক তো ভার্ব আছে, একটা ভার্বকে সিলেক্ট করে নিচ্ছি। যতগুলো টেন্স শিখবো আমরা সেই ভার্বটাকে দিয়ে শিখব। সুবিধা হবে কি, পরবর্তীতে এই ছকটা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে জাস্ট বাক্য লেখার ক্ষেত্রে পরবর্তীতে শুধু ওই ভার্বটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার বাক্যটা রাইট হয়ে যাবে। দেখো কিভাবে করতে করতে বুঝতে পারবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি, সাধারণ বর্তমানকাল, সাধারণ কথাবার্তা। ঠিক আছে, সাধারণ বর্তমানকালের নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। তাহলে কি হচ্ছে, পজিটিভ, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিরকম হচ্ছে, সাধারণ কথাবার্তা আমরা যেমন বলি, এই পাশে রাখছি, তোমাদের শিখিয়েছি সিঙ্গুলার, এইভাবেই লিখে নাও খাতায়, আর এ পাশের লেখো প্লুরাল।
আমি স্ক্রিনে নিয়ে গিয়ে এই ক্লাস আরেকবার করাবো, তখন তোমাদের বুঝে নিতে লিখে নিতে আরো সুবিধা হবে। এখন বুঝে নাও খানিকটা। এই পাশে লেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। হয়ে গেল। এবার লিখবে এইভাবে, লেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারকে আই। আই এর সঙ্গে কি দিচ্ছি? আমি বলেছি গো ভার্ব নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, একটা ভার্ব নিয়ে কাজ করছি, পরবর্তীতে সেটাকে চেঞ্জ করে নিতে পারবো। গো এর জায়গায় প্লে হয়ে যাবে, ইট হয়ে যাবে, রান হয়ে যাবে, যা খুশি হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আই গো মানে কি? আমি যাই। উই গো কি হবে? দেখো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমি আমরা মানে আমরা যাই। এটা একটু নামিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। এভাবে দিলে সুবিধা হচ্ছে? দেখো আলাদা করতে সুবিধা হবে। সেকেন্ড পারসন মানে কি জানি? ইউ, তুমি। প্রথমটা হচ্ছে তুমি সিঙ্গুলারে, তাহলে হচ্ছে ইউ গো মানে হচ্ছে তুমি যাও। প্লুরালে কি হচ্ছে? ইউ গো। এগুলো ডিটেল ক্লাস অনেক করিয়েছি, ইংরেজিতে ইউ আর ইউ দুটোই, যে তুমি আর তোমরা যে দুটোই ইউ, এগুলো বলেছি অনেকবার। তোমরা যাও হলো। থার্ড পারসন, এইখানটা খেয়াল রাখো। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? হি, সি, যা খুশি হতে পারে একটি। আমি আমরা তুমি তোমরা বাদে, আমি আমরা তুমি তোমরা বাদে দুনিয়ার যা পড়ে আছে একটি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা বাস হতে পারে, একটা পাখি হতে পারে, একটা কুকুর হতে পারে, একটা লরি হতে পারে, একটা আলমারি হতে পারে, একটা টেবিল হতে পারে, যা খুশি একটি। কোন একটা ব্যক্তি হতে পারে, সেটা পুরুষ হয় তাহলে হচ্ছে হি, মহিলা হলে হচ্ছে সি, এরকমই ব্যাপারটা। তাহলে কি হচ্ছে? এখানে দেখাচ্ছি হি, খেয়াল রাখবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ঠিক যেরকম সিঙ্গুলার প্লুরাল করেছিলাম, নাম্বার করানোর সময় বুঝিয়েছিলাম, ঠিক সেম জিনিস। এটা নিয়েও অনেকবার বলেছি, এস আর ইএস এর ব্যবহার দিয়ে, সেই ক্লাসে এটা করিয়েছিলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। কেন গোয়ের পর ইএস যোগ হলো, এস হলো না? গোয়ের পরে যদি এস যোগ হতো হয়ে যেত গস, তা না, উচ্চারণটা হবে গোজ। তাহলে কি হচ্ছে? রুলসটা কি? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সঙ্গে কি হবে? ভার্ব প্লাস এস অর ইএস, এইটা যোগ হবে। এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা রুলস, এটা মাথায় রাখতে হবে। হি গোজ মানে হচ্ছে সে যায়। তেমনি যদি এটা হতো যে রাজু খেলে, কি হতো? রাজু প্লে হবে না, রাজু তো একটা ছেলে, রাজু হবে কি? রাজু প্লেজ। প্লেস সঙ্গে একটা এস যোগ হলো, যেমন এখানে লিখেই দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে যদি হি এর জায়গায় রাজু হতো,
তাহলে প্লেটা ভার্ব তখন, ঠিক আছে, এখানে কনসোনেন্ট রয়েছে, সেই জন্য কি বসবে, আর ইএস দরকার নেই, ওখানে দরকার পড়ছে শুধুমাত্র এস। হয়ে গেল রাজু প্লেস। বাস ছোটে, কি হবে, বাস রান হলে হবে না, বাস তো একটা, বাস রানস। তেমনি থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, মানে সের প্লুরাল কি, তারা, সেখানে কি হবে, দে গো, এখানে কোনো চেঞ্জ নেই, মানে তারা যায়। ঠিক তেমনি এখানে রাজুর সঙ্গে যদি মধু, রাজু অ্যান্ড মধু যদি হতো, দুজন বুঝিয়ে দিত, যদি দুই বা মানে একের অধিক হলেই, রাজু অ্যান্ড, দেখা যাচ্ছে এখানটায় লেখাটা আসছে না বোধহয়, স্ক্রিনে আসছে না, রাজু পর্যন্ত কি এসেছে, রাজু পর্যন্ত কি এসেছে, এসেছে, আচ্ছা এখানটা মুছে দিয়ে লিখি, তাহলে এই জায়গাটায় লিখি, রাজু অ্যান্ড মধু, তখন কিন্তু আর গোজ হতো না, তখন ওই দের ফর্মে চলে যেত, এই ফর্মটাতে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, কি হতো তাহলে, রাজু অ্যান্ড মধু গো, যায়। তেমনি টু বাসেস, দুটো বাস, কি হতো, রান হবে, রানস হবে, হবে না, বাস তখন দুটো হয়ে গেছে, তখন এই ফর্মে চলে যাবে, টু টু বাস বলা যাবে না, কারণ বাস মানে প্লুরাল, তাহলে সিঙ্গুলার প্লুরাল যখন শিখেছি সেখানেও আবার এস বাই ইএস এর ব্যবহার আছে, সেটা একটুখানি দেখে নিও, ক্লাসটা অবশ্যই দেখো, তখন বলবো টু বাস বলবো না, তখন বলবো টু বাসেস, কিন্তু এখানে হয়ে যাবে কি, গো। ক্লিয়ার হলো আশা করি। তো এই ক্লাসটা তো এতক্ষণ পর্যন্ত তোমাদের করালাম, এই ক্লাসের কিন্তু আবার ভাগ আছে। আমি আজকে টেন্স, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে টাচ করে দিলাম তোমাদেরকে, যে কিভাবে আমি এগোবো, ঠিক আছে। তাহলে সামনের ক্লাসগুলোতে কত সুন্দরভাবে বাক্য গঠন করতে শিখবে এটা বুঝে নাও, খানিকটা আন্দাজ করো। আর 2 নম্বর জিনিস যেটা বলছি, যে এইটারও কিন্তু আবার ভাগ আছে। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স পজিটিভ দিলাম, এটা যদি নেগেটিভ হয়, মানে আমি যাই না, তুমি যাও না, সে যায় না, তোমরা যাও না, এইগুলো যদি হয়, আবার যদি এটা হয়, তুমি কি যাও, আমি কি যাই, সে কি যায়, প্রশ্নবোধক বাক্য। আবার তার আবার নেগেটিভ আছে, কি, সে কি যায় না, তুমি কি যাও না, তারা কি যায় না, তাহলে এটারও নেগেটিভ পার্ট আছে। সেই সমস্তগুলোকে নিয়ে সামনের ক্লাসে আসবো আরো ডিটেলে, প্রেজেন্ট ইনডিফিনাইটকে একদম, প্রেজেন্ট ইনডিফিনাইট পুরো প্রেজেন্ট টেন্সটাকে সামনের ক্লাসে আবার চেষ্টা করব যতটা সম্ভব কমপ্লিট করবার। এতক্ষণ পর্যন্ত আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম, যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের বোঝাতে। তোমাদের সমস্যাগুলো জানিও, যারা নতুন এসছো তাদের বলবো সাবস্ক্রাইব করো করে, কারণ হচ্ছে এই ক্লাসটা তাদের দেখার জন্য আমি তৈরি করেছিলাম যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। আর যারা পুরনো আছো তারা সমস্যাগুলো জানাও, নতুন যারা আছো পিছনের ক্লাসগুলো দেখো এবং নিজেরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, এগুলোকে নোট করো। আশা করি তোমাদের উন্নতি হবে, ভালো লাগবে। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।